বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং হেফাজতেই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল হান্নান খান, সহকারী অধ্যাপক, রসায়ন, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি তোমাদের রসায়ন নিয়ে প্রথম ক্লাসটি করেছিলাম, আজকে আমি দ্বিতীয় ক্লাসটি করছি। তো প্রথম দিন আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন থেকে আমরা রাদারফোর্ডের অ্যাটম মডেল পড়ছিলাম, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা এবং রাদারফোর্ডের অ্যাটম মডেল, তারপরে তার মডেলের কিছু সীমাবদ্ধতা। আজকে আমরা দ্বিতীয়টা পড়ব। দ্বিতীয় মডেলটি হলো যে বোর অ্যাটম মডেল বা বোর পরমাণু মডেল, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে রাদারফোর্ডের অ্যাটম মডেলের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেইটা সংশোধন কল্পে বিজ্ঞানী নেলস বোর তার বিখ্যাত পরমাণু মডেলটি দেন। তার নাম অনুসারে এর নাম হলো বোর পরমাণু মডেল বা বোর অ্যাটম মডেল। তো আমরা বোর অ্যাটম মডেলটা দেখো, আমরা এঁকে নিলাম বোর পরমাণু মডেল। এই যে এখানে নিউক্লিয়াস, এই যে কক্ষপথগুলা, কক্ষপথ এখানে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, এবার তিনি বললেন তিনটি তার গুরুত্বপূর্ণ মৌলিক নীতি বা প্রস্তাব। প্রথম প্রস্তাবটি হলো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, দ্বিতীয়টা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, তৃতীয় হলো শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তিনি প্রথম প্রস্তাবটি যে দেন তার নাম হলো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা কতগুলা বৃত্তাকার কক্ষপথে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং সেইখানে নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করার সময় ইলেকট্রনগুলা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এদেরকে বলা হয় স্থির কক্ষপথ। এই স্থির কক্ষপথ অর্থাৎ কক্ষপথগুলো স্থির এবং এদেরকে বলা হয় শক্তি স্তর বা অরবিট। তাহলে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনগুলা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এদেরকেই বলা হয় শক্তি স্তর বা অরবিট এবং এরা স্থির কক্ষপথ। এই কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যখন 1 হবে তখন বুঝতে হবে এটা প্রথম শক্তি স্তর, n = 2 হলে এটা বুঝতে হবে দ্বিতীয় শক্তি স্তর, n = 3 হলে তৃতীয়, ঠিক তেমনি n = 4 হলে সেটা হবে চতুর্থ শক্তি স্তর। তাহলে যেমন এই যে n = 1 হলে প্রথম, n = 2 হলে দ্বিতীয়, n = 3 হলে তৃতীয়, n = 4 হলে চতুর্থ শক্তি স্তর। তো এই শক্তি স্তরগুলোকে আবার কে বড় হাতে ক্যাপিটাল লেটার দ্বারা কে এল এম এন, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে কে দ্বারা, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয়টাকে এম, চতুর্থটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই হলো তার প্রথম কথা। দ্বিতীয়ত, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে শক্তি স্তরগুলোতে আবর্তন করছে তার জন্য একটা বেগ হয়, সেটার নাম হলো কৌণিক ভরবেগ এবং এটা নির্দিষ্ট, এটা হলো h/2s এর গুণিতক। ইলেকট্রনের ঘূর্ণনজনিত কৌণিক ভরবেগ হলো mvr = nh/2s, অর্থাৎ nh/2s mvr nh/2s। তো এখানে m হইল ইলেকট্রনের ভর, v হইল ইলেকট্রনের গতিবেগ, আর হইল কক্ষপথের ব্যাসার্ধ, n হইল শক্তি স্তরের প্রকাশিত সংখ্যা, h হলো বিজ্ঞানী প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক h মনে রাখতে হবে। h এর মানটা হলো 6.626
ইন্টু 10⁻⁻13 জুল সেকেন্ড। এটা হলো তোমার প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। আচ্ছা, এখন আমরা যাই তৃতীয় যে প্রস্তাবটি ছিল সেটা হলো শক্তি স্তর সম্পর্কিত শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তো ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে তখন হয়তোবা শক্তির শোষণ অথবা বিকিরণ হবে। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে হয়তো শক্তির শোষণ বা বিকিরণ হবে। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে তখন শক্তির অবশ্যই শোষণ হবে। আর যখন ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে। তাহলে প্রথমত নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হবে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে ইলেকট্রনের শক্তির বিকিরণ হবে। তো এই শোষিত বা বিকিরিত শক্তিকে আমরা প্রকাশ করব এইভাবে। শোষিত বা বিকিরিত শক্তি ডেল ই সমান E2 মাইনাস E1 সমান সমান H নিউ। H হইল এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হইল বিকিরিত বা শোষিত রশ্মির কম্পাঙ্ক। তাহলে একটা ইলেকট্রন যখন এরকম E2 E1 এটা হলো ডেল ই, এই ইলেকট্রন যখন এইভাবে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গমন করবে তখন তাদের শক্তির পার্থক্য ডেল ই দ্বারা প্রকাশ করা হবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলেও এইটাই E2 মাইনাস E1, এবং উপরের শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসলেও এই ডেল শক্তির পরিমাণটা আমরা এই সমীকরণটা দিয়েই প্রকাশ করব। অর্থাৎ E2 মাইনাস E1 সমান সমান ডেল ই সমান সমান H নিউ। এইভাবে আমরা এই সমীকরণের মাধ্যমে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক বা শক্তি, ইলেকট্রনের শক্তিটা আমরা বের করতে পারবো। এই হলো তিনটি কথা। তাহলে প্রথম কথাটা ছিল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, দ্বিতীয়টা ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, তৃতীয়টা ছিল শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তো এই বুর অ্যাটম মডেলের এই প্রস্তাবগুলোর পরেও তার কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতাগুলো হলো প্রথমত যে ইলেকট্রন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর, যেমন হাইড্রোজেন, তাহলে আমরা তার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলা এক নম্বর হইল হাইড্রোজেন, লিথিয়াম, এক ইলেকট্রন বিশিষ্ট, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, লিথিয়াম হইল 2+, 3+, এর একটি ইলেকট্রন, এরও একটি ইলেকট্রন, এখানেও একটি ইলেকট্রন। অর্থাৎ এই হাইড্রোজেন সদৃশ পরমাণুর বর্ণালী, অর্থাৎ হাইড্রোজেন এবং এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেন নাই। এটা ওনার একটা এই মডেলের ত্রুটি। আচ্ছা, এক শক্তি স্তর হইতে অপর শক্তি স্তরে স্থানান্তরিত হইলে যে রেখা বর্ণালী পাওয়া যাওয়ার কথা, সেই রেখা বর্ণালীকে আবার উচ্চতর স্পেকট্রোমিটার যন্ত্র দিয়ে বিশ্লেষণ করলে তার কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম রেখা বিভক্তির বর্ণালীর যে এই সূক্ষ্ম রেখার বিভক্তিটা, এইটা এই মডেলে ব্যাখ্যা করা যায়নি। এটাও একটা ত্রুটি। তারপরে বোর মডেলে বলা হয়েছে যে দ্বিমাত্রিক
কক্ষপথের দ্বিমাত্রিকতার কথা বলা হয়েছে, কিন্তু আসলে কক্ষপথের ত্রিমাত্রিকের কোনো ধারণা এইখানে এই মডেলে পাওয়া যায়নি। এই মডেল আপেক্ষিক তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। ইলেকট্রনকে কণা হিসাবে বলা হয়েছে। এই মডেলে ইলেকট্রনকে কণা হিসাবে বলা হয়েছে। আসলে কণা হিসাবে যদি ধরা যায় তাহলে তার অবস্থান ও ভরবেগ একত্রে নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী জানি আমরা যে ইলেকট্রনের একই অবস্থায়, অর্থাৎ একটা ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। এখানেও তার এই ব্যাখ্যাটার ত্রুটি আছে। আসলে ইলেকট্রন কণা ও তরঙ্গ দুটা ধর্মই আছে। তো ইলেকট্রনের এই কণা ধর্ম কথা শুধু তিনি বলেছেন। কৌণিক ভরবেগ সম্পর্কে, যে কক্ষপথের যে ইলেকট্রনের ঘূর্ণনজনিত কৌণিক ভরবেগ MVR, এই বিষয়ে তিনি কোনো কারণ ব্যাখ্যা করতে পারেন নাই। এইগুলোই হলো ওনার ত্রুটি বা বিচ্যুতি। তো এত ত্রুটি বিচ্যুতি থাকার পরেও এইটার একটা সাফল্য আছে, বোর পরমাণু মডেলের সাফল্য। তাহলে আমাদের বোর পরমাণু মডেলের সাফল্য, এক নাম্বার, তো এটা বর্ণালী ব্যাখ্যা করতে পারে, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সূক্ষ্মভাবে ব্যাখ্যা করতে পারে। কক্ষপথের ব্যাসার্ধ এই মডেল থেকে নির্ণয় করা যায়। ইলেকট্রনের শক্তির পরিমাপও এই মডেল থেকে নির্ণয় করা যায় এবং পরমাণু মডেলের স্থায়িত্ব এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়। পরমাণু মডেলের যে স্থায়িত্ব, নিউক্লিয়াস রাদারফোর্ডের অ্যাটম মডেলে যে বলা হয়েছিল যে ইলেকট্রন ইলেকট্রন ঘুরতে ঘুরতে এক সময় দেখা যায় যে রাদারফোর্ডের মডেলের ত্রুটি ছিল যে ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে এক সময় যে কেন্দ্রে এসে পতিত হবে। যদি কেন্দ্রে এসে পতিত হয় তাহলে সেই মডেলের অস্তিত্বই থাকবে না, যদিও সেটা বাস্তবে ঘটে নাই। কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, কারণ এইখানে ইলেকট্রন কোনো সময় এই নিউক্লিয়াসে এসে পতিত হয় না, অর্থাৎ মডেলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে না। এই মডেল দ্বারা, পরমাণু মডেল দ্বারা পরমাণুর মডেলের স্থায়িত্ব, বোর পরমাণু মডেল দ্বারা পরমাণু মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। তারপরে এই মডেল দ্বারা রিডবার্গ ধ্রুবকের মান সেটাও নির্ণয় করা যায় পরীক্ষিত মানের সাথে মিলে। এটা হলো রিডবার্গ RH সমান হল 10 96 78। রিডবার্গ ধ্রুবকের মানটাও নির্ণয় করা যায়। তাহলে আমরা এই মডেলের সাফল্য বলতে আমরা এটাই বুঝবো যে এটা বর্ণালীর ব্যাখ্যাটা সুষ্ঠুভাবে করতে পারে এবং এটাতে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়, ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করা যায়, তারপরে পরমাণুর মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, রিডবার্গ ধ্রুবকের মানও নির্ণয় করা যায়। এইগুলাই হলো এই মডেলের সাফল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পড়লাম এখন পর্যন্ত আমরা যে বোর পরমাণু মডেল, তার যে তিনটি প্রস্তাব, সেই তিনটি প্রস্তাব আমরা পড়লাম। তারপরে পড়লাম আমরা বোর অ্যাটম মডেলের সীমাবদ্ধতা, কিছু ত্রুটি বিচ্যুতি, তারপরেও তার যে সাফল্য, সেই সাফল্যটাও আমরা দেখলাম। এইবার আমরা দেখব যে রাদারফোর্ডের অ্যাটম মডেলের সাথে বোর পরমাণু মডেলের একটা তুলনা। আমরা একটু তুলনাটা দেখি। আমরা আগে রাদারফোর্ড লিখে নিই। বোর পরমাণু মডেল এক নাম্বার। এবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে বোর পরমাণু মডেলের তুলনাটা করব।
তো রাদারফোর্ডের পরমাণু মডেল হলো সাধারণ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, আর প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদে প্রতিষ্ঠিত হলো বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদের উপর প্রতিষ্ঠিত। এই হলো 1 নম্বর। 2 নম্বরে দেখো, যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে, কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে নয়, বরং কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আচ্ছা, তৃতীয়ত দেখো, এই মডেল অনুসারে পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায় না। আর বোর পরমাণু মডেল অনুযায়ী এইটা সুস্থিতি ব্যাখ্যা করা যায়, কারণ এইখানে পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায় না মানে ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি হারাতে হারাতে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী মডেলের যে সীমাবদ্ধতা প্ল্যাঙ্কের মতবাদে যে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে একসময় দেখা যাবে যে নিউক্লিয়াসে এসে পতিত হবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে পরমাণু মডেলের কোনো অস্তিত্বই থাকবে না, অর্থাৎ পরমাণুর মডেলের সুস্থিতি ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয়ত, বোর পরমাণু মডেলে ইলেকট্রনগুলা কতগুলা নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং আবর্তনের সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, যার জন্য সেইখানে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার সম্ভাবনা নাই। চতুর্থত, যে ইলেকট্রন যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণের পরপর শক্তি বিকিরণের দরুন পারমাণবিক বর্ণালী পাওয়া যাওয়ার কথা, কিন্তু এই পারমাণবিক বর্ণালী পাওয়ার পরিবর্তে এখানে রেখা বর্ণালী পাওয়া যায় এবং এটার ব্যাখ্যা এই মডেলে দিতে পারে নাই। উপরন্তু বোর পরমাণু মডেলে এই ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে এইখানে যে বর্ণালী পাওয়া যায় অর্থাৎ রেখা বর্ণালী, সেটার ব্যাখ্যা এই মডেলে দিতে পারে। চতুর্থত, পঞ্চমত, কক্ষপথের ব্যাসার্ধ। এই রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি এবং কম্পাঙ্ক এইগুলা ব্যাখ্যা করতে পারে নাই, কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি এবং কম্পাঙ্ক নির্ণয় করা যায়। এই হলো রাদারফোর্ডের অ্যাটম মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। তো এইখান থেকে 3-4টি অবশ্যই মুখস্থ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা যা পড়লাম তার মধ্যে আমরা 1 নম্বরে পড়লাম বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের সাফল্য এবং বোর পরমাণু মডেল ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা। এই 4টি আইটেম আজকে আমরা পড়লাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা দেখো, বোর পরমাণু মডেল আমরা পড়লাম, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়লাম, তারপরে পড়লাম বোর পরমাণু মডেলের সাফল্য, আর বোর পরমাণু মডেলের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা তুলনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আগে থেকে আমাদের পড়া আছে, আমরা নতুন করে আজকে আবার পড়লাম। এগুলো তোমরা বাড়িতে দেখবে ইনশাল্লাহ। আগামীতে আরেকটি নতুন একটি বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, হেফাজতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের